গাজায় নেতানিয়াহু বাহিনীর বর্বরতায় সাংবাদিক সহ নিহত ১৩। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বজুড়ে স্ট্রাইক ফর গাজা, দেশেও বিক্ষোভ মিছিল সমাবেশ। মার্কিন হামলা মোকাবেলায় ইরানের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ খামেনির। যুক্তরাষ্ট্রকে আকাশ সীমা ব্যবহারের অনুমতি দিলে ছাড় পাবে না প্রতিবেশীরাও। ট্রাম্পের চড়া শুল্ক আরোপের প্রভাবে ইউরোপ ও এশিয়ার পুঁজি বাজারে ব্যাপক ধস। আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেল, সয়াবিন ও স্বর্ণের দাম। এবং ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে ত্রাণ কার্যক্রম ব্যাহত হওয়ায় মানবিক সংকট প্রকট। সাহায্যের হাত বাড়িয়েছে চীন, মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩,৫০০। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে খান ইউনিসের শরণার্থী শিবিরে সাংবাদিক সহ বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে উপত্যকার আল-আকসা হাসপাতাল। চলমান বর্বরতার জবাবে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট হামলা চালিয়েছে হামাস। এতে ৩ জন আহত হয়েছেন। এদিকে ফিলিস্তিনিদের সমর্থনে বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে গেছেন নেতানিয়াহু। দেইর আল বালাহ থেকে বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দেওয়ার কয়েক ঘন্টা পরই সেখানে বোমা ফেলে নেতানিয়াহু বাহিনী। হামলা চালানো হয় দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরের শরণার্থী শিবিরেও। এতে নিহত হয়েছেন সাংবাদিক সহ বেশ কয়েকজন। ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার রাফা। ৬০ বর্গ কিলোমিটারের শহরটিতে ছিল ৩ লাখ মানুষের বসবাস। নেতানিয়াহু সেনাদের নির্বিচার হামলায় ধুলোয় মিশে গেছে শহরের প্রায় ১২,০০০ বর্গ কিলোমিটার এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে ৯০% ভবন। বন্ধ হয়ে গেছে বেশিরভাগ মেডিকেল সেন্টার। এদিকে অবরুদ্ধ গাজা থেকে ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। রোববার স্থানীয় সময় রাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে চালানো এই হামলায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এছাড়া হতাহত হয়েছেন কয়েকজন। গাজায় চলমান ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির প্রতিবাদে বিশ্বজুড়ে সোমবার ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনপন্থী কয়েকটি সংগঠন। কর্মসূচির নাম দেয়া হয়েছে স্ট্রাইক ফর গাজা। এতে সংহতি জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী, ন্যায় বিচার ও মানবাধিকার নিয়ে সোচ্চার আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলো। গাজায় বর্বরতার প্রতিবাদে বিশ্বজুড়ে ওঠা নিন্দার ঝড়ের মাঝেই যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইসরায়েলি বোমার আঘাতে গাজায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। আল জাজিরা জানিয়েছে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অবরুদ্ধ উপত্যকায় নিহত হয়েছেন ৫০,০০০-এর বেশি নিরীহ ফিলিস্তিনি, যাদের মধ্যে ১৭,০০০-এর বেশি শিশু। জাতিসংঘ বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো সংখ্যাতে এত শিশু মৃত্যুর সাক্ষী হয়নি বিশ্ব। দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা এখন মৃত্যুপুরী। প্রতিদিন বিমান থেকে ফেলা বোমার আঘাতে ধসে যাচ্ছে বিভিন্ন স্থাপনা, আবাসিক ভবন, হাসপাতাল, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান। যুদ্ধ শুরুর পর থেকে কোনো কিছুই বাদ যায়নি নেতানিয়াহুর বাহিনীর আগ্রাসন থেকে। বিভিন্ন গণমাধ্যম বলছে ইসরায়েলি হামলায় পুরোপুরি ধ্বংস হয়েছে গাজার প্রায় ৮০% বাড়িঘর। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১৯ লাখ ফিলিস্তিনি। চলমান আগ্রাসনে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন উপত্যকার ৫০,০০০-এর বেশি মানুষ, যাদের মধ্যে শিশুই ১৭,০০০-এর বেশি। বিভিন্ন মানবাধিকার সংস্থার বরাতে আল জাজিরা জানায় ইসরায়েলি হামলায় গাজায় গড়ে প্রতি ৪৫ মিনিটে নিহত হচ্ছে একটি শিশু। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থাগুলোর তথ্য বলছে ১ বছরের কম বয়সী অন্তত ৯০০ শিশু মারা গেছে ইসরায়েলি হামলায়, আর ৫ বছরের কম বয়সী নিহত শিশু ৪,০০০-এর বেশি। জাতিসংঘ বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো সংঘাতে এত শিশুর মৃত্যু আর দেখা যায়নি। ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদে উত্তাল ঢাকার রাজপথ। ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে বিশ্বজুড়ে স্ট্রাইক ফর গাজার সমর্থনে চলছে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি। এতে অংশ নেন শিক্ষার্থীরা, বন্ধ বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন সর্বস্তরের মানুষ। অবিলম্বে আগ্রাসন বন্ধের দাবি তাদের। কোথায়, ওআইসি কোথায়, সকল তার ঐক্যবদ্ধ হওয়া উচিত।
দীপ্ত স্লোগানে ঢাকার রাজপথ থেকে ফিলিস্তিনের লড়াকু জনতার প্রতি সংহতি, মজলুমের পক্ষে মিছিল, স্লোগান আর বিক্ষোভে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, স্পষ্ট বার্তা মজলুমের পক্ষে বাংলাদেশ। সোমবার সকালে মিছিল নিয়ে উত্তরার বিএনএস সেন্টারে জড়ো হন হাজার হাজার শিক্ষার্থী। নজিরবিহীন বর্বরচিত হামলায় ইসরায়েল যেভাবে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করেছে তার প্রতিবাদ জানানো হয় এ অবস্থান থেকে। মুসলিম যে রাষ্ট্রগুলো রয়েছে, মুসলিম অধ্যুষিত, সকলকে আরো ঐক্যবদ্ধ হওয়া উচিত এবং একই সাথে আরো জোরালো ভূমিকা পালন করা উচিত। ইউনিসেফ কোথায়, ওআইসি কোথায়? যেখানে সারা মুসলিম বিশ্বের একটা সংস্থা হচ্ছে ওআইসি, তারা কেন আজকে চুপ? সবার একসাথে সাহায্য করা উচিত, এগিয়ে আসা উচিত এবং তাদের পাশে দাঁড়ানো উচিত। প্রত্যেকটা আদার্স যে দেশগুলো আছে কারো কোনো মাথা ব্যথা নাই, যেটা দেখা যাচ্ছে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নামেন রাজপথে। অংশ নেয় ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীরাও। এ সময় ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ইসরায়েলকে আমরা বয়কট করছি, যেহেতু বয়কট করে দেব ইনশাআল্লাহ। আপনাদের কাজ নাকি বিশ্ব শান্তি রক্ষা করা, অথচ আপনারা জাতিসংঘ চোখ থাকতেও অন্ধ। সমগ্র বিশ্বে যে অশান্তি সৃষ্টি হচ্ছে তার পিছনে একমাত্র আপনারা দায়ী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে জড়ো হন বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী। ফিলিস্তিনের পক্ষে সকল রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। জঘন্য হত্যা চলতেছে, তাদের বিরুদ্ধে প্রতিটা বিশ্ব গর্জে উঠুক, ফিলিস্তিনিদের পাশে থাকুক। আমাদেরকে এটা থামতে হবে, ইসরায়েলের বিরুদ্ধে যেতে হবে এবং ফ্রি প্যালেস্টাইন করতে হবে। একই সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেন চিকিৎসক এবং শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন তারা। ফিলিস্তিনি নারী, শিশু সহ সবার চিকিৎসা নিশ্চিতের আহ্বান জানান তারা। ইসরায়েল এবং আমেরিকা আজকে এই গণহত্যা করার জন্য তাদের আর্মিকে তারা ডিপ্লয় করেছে। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মোহাম্মদপুরেও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার হবার আহ্বান জানান শিক্ষার্থীরা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। স্ট্রাইক ফর গাজা কর্মসূচির আরো খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আছেন সহকর্মী আদনান তুর্য এবং উত্তরায় আছেন তোহা খান তামিম। সরাসরি শুরুতে যাচ্ছি তামিমের কাছে। যে হত্যাযজ্ঞ চলছে সেই হত্যাযজ্ঞের প্রতিবাদে ছাত্র জনতা এখানে একাট্টা হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি উত্তরা বিএনএস সেন্টারে দিনব্যাপী তাদের যে প্রতিবাদ কর্মসূচি সেটি চলছে। এই মুহূর্তে আমার পেছনে দেখা যায় যে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে যারা রয়েছেন এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং বিশ্ববাসীকে তারা একটি বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে এই যে গণহত্যা চলছে, নির্বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে এবং একটি পুরো শহরকে ধ্বংসযজ্ঞে পরিণত করেছে এবং এই যে মানচিত্র থেকে সরিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র যাতে করে সফল না হয় এবং সবাই যেন ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সেই বার্তাটি তারা দেওয়ার চেষ্টা করছেন। এবং আমরা লক্ষ্য করছি যে এখানে ফ্রি প্যালেস্টাইন বলে তাদের যে স্লোগান, সেই স্লোগান তারা দিচ্ছেন এবং নানা ধরনের লেখনী সম্বলিত যে প্ল্যাকার্ড, নানা ধরনের স্লোগান সম্বলিত যে স্লোগান যে তারা দিচ্ছেন সেটি কিন্তু দিনব্যাপী চলছে। আমরা দেখেছি দিনভর তাদের যে কর্মসূচি, শিক্ষার্থীদের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা পালন করেছেন এবং এই যে দুপুরের পর থেকে হাজার হাজার শিক্ষার্থীর যে মিছিল, সেই মিছিল কিন্তু প্রকম্পিত হয়েছে এই পুরো এলাকা। এবং আমরা লক্ষ্য করছি যে সকাল থেকে এই যে অবস্থান কর্মসূচি দিনভর তারা চলবে বলে তারা ঘোষণা দিয়েছেন এবং যতদিন পর্যন্ত যে এই বর্বরচিত হামলা ইসরায়েলে চলবে এবং ততদিন পর্যন্ত তাদের যে প্রতিবাদ কর্মসূচি, সেই প্রতিবাদ কর্মসূচি তারা চালিয়ে যাবেন। তারা বারবার করে একটি বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন যে এই যে ফিলিস্তিনিদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে এবং তাদের যে গত এক মাসে যে সিয়াম সাধনা সেটি তারা পালন করতে পারেনি, পবিত্র ঈদ উল ফিতর তারা পালন করতে পারেননি এবং প্রতিনিয়ত কিন্তু যে মানবতার এবং বর্বরচিতভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে এবং মানবতা ভুলুণ্ঠিত হচ্ছে সেটি বিশ্ববাসীর কাছে তারা তুলে ধরার চেষ্টা করছেন। তো সব মিলে বলা যায় যে পুরো রাজধানী জুড়ে কিন্তু এই যে আন্দোলন এবং এই কর্মসূচি চলছে। এখন আমরা চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য, সেখানে আছেন সহকর্মী আদনান তুর্য, সেখানকার পরিস্থিতি তিনি জানাবেন। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এই মুহূর্তে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তাল অবস্থানে রয়েছে। দর্শক, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এর মধ্যে যেমন সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, তেমন চাকুরিজীবী রয়েছে এবং একেবারে বাচ্চা পর্যায়ের মানুষরা রয়েছে। সবার একটাই দাবি, ইসরায়েলের যে আগ্রাসন রয়েছে, ফিলিস্তিনদের প্রতি যে বর্বরতা রয়েছে, যে গণহত্যা তারা চালাচ্ছে, তার বিরুদ্ধে সবাই এক অবস্থানে, এক দাবিতে এই মুহূর্তে রাজু ভাস্কর্যের পাদদেশে রয়েছে। দর্শক, বিভিন্ন ধরনের স্লোগান আমরা শুনতে পাচ্ছি। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যেমন স্লোগান রয়েছে, তেমনি ইসরায়েলি পণ্য বয়কটের বিভিন্ন দাবি আমরা শুনতে পাচ্ছি। চারিপাশে ফিলিস্তিনের পতাকা, সাথে বাংলাদেশের পতাকা, সাথে কলেমা খচিত পতাকা আমরা দেখতে পাচ্ছি। তুমি কে, রাফা রাফা, এই স্লোগানে এই মুহূর্তে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকম্পিত রয়েছে। 5টার সময় জাতীয় জাদুঘর থেকে আরও রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাদের মিছিল এদিকে আসার কথা, তবে আপাতত এই মুহূর্তে এখানে যারা রয়েছেন তারা কোনো নির্দিষ্ট ব্যানারে নেই, তারা সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষের ব্যানারে রয়েছেন। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলতে চাই, আশেপাশে তেমন কোনো আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনদের দেখা যাচ্ছে না, তবে টিএসসির ঠিক পাশেই বিজিবির কিছু গাড়ি এবং পুলিশের কিছু গাড়ি নিরাপদ অবস্থানে রয়েছে। পুলিশের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি, তারা যদি শান্তিপূর্ণভাবে অবস্থান এখানে চালানো হয় তাহলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। দর্শক, আবহাওয়ার কথা যদি বলতে চাই, সকালবেলা থেকেই শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য এবং জাদুঘরের সামনে বিভিন্ন মিছিল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে অবস্থান করেছিলেন প্রচন্ড গরমে, তারপরে তাদের স্লোগান থামেনি। ফিলিস্তিনিদের পক্ষে যে গণহত্যা, ফিলিস্তিনিদের পক্ষে যে সংহতি অবস্থান এই জায়গায় জানানো হয়েছে, তার পক্ষে রয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তরা থেকে জানছিলাম স্ট্রাইক ফর গাজা কর্মসূচির খবর। ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন বিমান হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। রোববার সানার একটি বাড়িতে চালানো এ হামলায় আহত হয়েছেন 20 জনের বেশি, যাদের মধ্যে রয়েছেন নারী ও শিশু। পাশাপাশি সানার পশ্চিমে আল আসওয়াদ এলাকাতেও 3টি বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে একের পর এক হামলা চালিয়ে আসছে হাউথিরা। এরই প্রতিশোধে ইয়েমেনে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলার আশঙ্কায় সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা থাকার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোকেও কড়া বার্তা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রকে ভূমি বা আকাশ সীমা ব্যবহার করতে দিলে তা সরাসরি শত্রুতা হিসেবে বিবেচিত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি। এ অবস্থায় সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে রাশিয়া। পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিরাজ করছে তীব্র উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুক্তিতে রাজি না হলে হামলার হুমকির পর দেখা দিয়েছে যুদ্ধের আশঙ্কা। এরই মধ্যে ইরানের আশেপাশে নিজেদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। তবে বসে নেই ইরানও। সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুধু নিরাপত্তা জোরদারি নয়, মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে তাদেরকেও দিয়েছেন সতর্ক বার্তা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, কাতার, তুরস্ক, ইরাক এবং সংযুক্ত আরব আমিরাত সহ 6টি দেশকে ইরান জানিয়েছে, তেহরানের হামলার জন্য যদি তারা যুক্তরাষ্ট্রকে ভূমি বা আকাশসীমা ব্যবহার করতে দেয়, তবে সেই দেশগুলোকেও শত্রুপক্ষ হিসেবে বিবেচনা করা হবে। শত্রুর পাশে দাঁড়ানো মানেই যুদ্ধ ডেকে আনা বলে জানিয়েছেন দেশটির এক উচ্চপদস্থ কর্মকর্তা। এর জবাবে ইরানের প্রতিক্রিয়া হবে অপ্রতিরোধ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি আলোচনার প্রস্তাব দিলেও তেহরান সেটি প্রত্যাখ্যান করেছে। ইরান বলছে, আলোচনার নামে হুমকি ধামকি গ্রহণযোগ্য নয়। তবে ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে দেশটি। আর যুক্তরাষ্ট্রের হুমকিকে অগ্রহণযোগ্য উল্লেখ করে সব পক্ষকে সংযুক্ত থাকার পরামর্শ দিয়েছে রাশিয়া। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এদিকে পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার প্রত্যাশাকে অর্থহীন বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে পরোক্ষ কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে তেহরান রাজি বলে জানান তিনি। দুদেশের চলমান উত্তেজনার মধ্যে রোববার এক বিবৃতিতে এ মন্তব্য করেন আরাগচি। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির এক উচ্চ পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, যেসব প্রতিবেশী দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, ইরানের বিরুদ্ধে হামলায় সেসব দেশ জড়ালে তারা তেহরানের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।
আন্তর্জাতিক সময় আরও থাকছে। গ্রীষ্মের আগে দাবদাহের কবলে ভারতের উত্তরাঞ্চল। বৃষ্টির বেশি শহরে 42 ডিগ্রি সেলসিয়াস ছাড়ালো তাপমাত্রা। তীব্র গরমে নাভিশ্বাস জনজীবনে। ট্রাম্পের চড়া শুল্ক আরোপের প্রভাবে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, এশিয়া সহ বিশ্ব পুঁজি বাজারে ধস নেমেছে। সংবাদ মাধ্যম বিবিসি বলছে, পুঁজি বাজার নিয়ে ট্রাম্পের পাত্তা না দেওয়ার মনোভাবে ঘটছে ধারাবাহিক পতন। এদিকে নেতিবাচক প্রভাব পড়েছে জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস, সয়াবিন ও স্বর্ণের দামেও। ট্রাম্পের চড়া শুল্ক নীতির প্রভাবে মার্কিন শেয়ার বাজারে প্রতিটি সূচকের ধারাবাহিকভাবে পতন ঘটছে। গ্লোবাল স্টক মার্কেটের তথ্য বলছে, ডাও জোন্স সূচক কমেছে প্রায় 3.5%, S&P 500 সূচক কমেছে প্রায় 6%। একই সঙ্গে ন্যাসড্যাক সূচক কমেছে 5.5%-এর বেশি। পতনের মুখে আছে ইউরোপীয় ইউনিয়নের পুঁজি বাজারও। যুক্তরাজ্যের FTSE সূচকের পতন হয়েছে 5%-এর বেশি এবং জার্মানির ড্যাক্স সূচক পড়েছে প্রায় 7%। এদিকে এশিয়ার মধ্যে জাপানের নিক্কি সূচকের পতন হয়েছে 8.5%, হংকংয়ের হ্যাংসেংয়ের পতন হয়েছে 12%। তাইওয়ান এবং সিঙ্গাপুরের পুঁজি বাজারের সূচক পড়েছে 8 থেকে 10% পর্যন্ত। দাম পড়েছে HSBC এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের শেয়ারেরও। এদিকে যুক্তরাষ্ট্রের চড়া শুল্ক নীতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস, সয়াবিন এবং স্বর্ণের দাম। সাদিক হাসান ইমন, সময় সংবাদ। এদিকে মার্কিন প্রেসিডেন্টের শুল্ক আরোপের পর 50টিরও বেশি দেশ সমঝোতা করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা শুরু করার জন্য যোগাযোগ করেছে। রোববার এক সাক্ষাৎকারে ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসলেট এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ট্রাম্পের শুল্ক আরোপ অর্থ বাজারে ধস নামানোর জন্য বা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের উপর সুদের হার কমানোর চাপ সৃষ্টির কৌশল নয়। তিনি স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের উপর কোনো রাজনৈতিক চাপ থাকবে না। এমনকি কেভিন হ্যাসলেট দাবি করেন, শুল্কের কারণে গ্রাহকদের উপর বড় ধরনের প্রভাব পড়বে না। মিয়ানমারে ভূমিকম্পের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই নতুন করে ত্রাণ প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রবল বৃষ্টি ও দাবদাহ। সব মিলিয়ে যুদ্ধ, দুর্যোগ আর অবহেলার ফাঁদে পড়ে মানবিক সংকট আরও প্রবল হয়েছে। সাহায্যের হাত বাড়িয়েছে প্রতিবেশী দেশ চীন। এদিকে নিহতের সংখ্যা 3,500 ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। মাথার উপরে ছাউনি নেই বললেই চলে। খোলা আকাশের নিচে লাখো মানুষ রয়েছে ডায়রিয়া, কলেরা এবং অন্যান্য সংক্রামক রোগের ঝুঁকিতে। এমন অবস্থার মধ্যেই মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে বৈরী আবহাওয়া। একদিকে ভারী বৃষ্টি, অন্যদিকে প্রবল গরম। দেশটির জন্য আবহাওয়াকে সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির এক কর্মকর্তা। মিয়ানমার এখন এক মিশ্র সংকটের মুখোমুখি রয়েছে বলে জানায় জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার। জাতিসংঘের উন্নয়ন প্রকল্পের তথ্য অনুযায়ী গেল শনিবার সন্ধ্যায় ভূমিকম্পের কেন্দ্রস্থলের সবচেয়ে কাছের শহর মান্দালয়ে প্রায় 45 মিনিট বৃষ্টি হয়। এছাড়া বৃষ্টিপাতের কারণে ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহগুলো বের করা আরও কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। বিপর্যয়ের সময় সাহায্যের হাত বাড়িয়েছে প্রতিবেশী দেশ চীন। দেশটি 3 দফায় জরুরি ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে। পাঠানো হয়েছে 4টি তাঁবু, 10,000 মশারি, 1,048টি পানি বিশুদ্ধকরণ যন্ত্র এবং 15,000 প্রাথমিক চিকিৎসা কিট। চীনা উদ্ধারকারী দলগুলো দুর্গত এলাকায় স্থানীয়দের সঙ্গে একযোগে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। গেল মার্চের 28 তারিখে মিয়ানমারে আঘাত হানে 7.7 মাত্রার ভূমিকম্প। রাজধানী নাইপিদো সহ 6টি রাজ্য ও অঞ্চল ধ্বংসযজ্ঞে পরিণত হয়। হতাহতের সংখ্যা ছাড়ায় 3,000-এর বেশি। এখনও নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মান্দালয় ও সাগাইং শহর। ধ্বংস হয়েছে 5,000-এর বেশি ভবন, বৌদ্ধ মন্দির ও প্যাগোডা, 150-র বেশি হাসপাতাল। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশাল সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন কট্টর ডানপন্থী নেত্রী মারিন লপেন। স্থানীয় সময় রোববার এই সমাবেশে যোগ দেন হাজারো লপেনের সমর্থক। আদালতের রায়কে রাজনৈতিক সিদ্ধান্ত বলে দাবি করেছেন এই নেত্রী।
রাজধানী প্যারিসে ফরাসি পতাকা হাতে জড়ো হন হাজারো মানুষ। আমরা জিতব স্লোগানে মুখরিত আইফেল টাওয়ারের আশেপাশের এলাকা। স্থানীয় সময় রোববার এক বিশাল সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কট্টর ডানপন্থী নেত্রী লপেন। আমি সীমাবদ্ধতা এবং অন্যায়ের কথা জানি, আমি নিষ্ঠুরতা এবং এমনকি সহিংসতার কথাও জানি, আমি ক্ষতের কথা জানি, কিন্তু কিভাবে না আশা ছেড়ে দেওয়ার উপায় আমার জানা নেই। আমি ক্ষোভ জানি, কিন্তু কিভাবে পরাজিত হতে হয় তা জানি না। লপেনের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার দলের জন্য 2004 থেকে 2016 সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের প্রায় 29 লাখ ইউরো আত্মসাৎ করেছেন। এই মামলায় আদালত তাকে 4 বছরের কারাদণ্ড দেন। এছাড়াও 1 লাখ ইউরো জরিমানা এবং আগামী 5 বছর কোনো সরকারি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না বলে রায় দেন আদালত। আদালত দোষী সাব্যস্ত করলেও এই সিদ্ধান্ত মেনে নিচ্ছেন না লপেন। রায়কে রাজনৈতিক সিদ্ধান্ত বলে দাবি তার। এরই মধ্যে রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে এবং 2026 সালে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন আদালত। তবে আপিলের রায় না আসা পর্যন্ত শাস্তি কার্যকর হবে না। এদিকে তার দল ন্যাশনাল র্যালির তরুণ সভাপতি জর্ডান বারডেল্লা আপাতত বিকল্প নেতা হিসেবে সামনে আসলেও বিষয়টি নিয়ে সরাসরি কিছু বলেননি 29 বছর বয়সী এই নেতা। তবে জরিপ বলছে দলের 60% সমর্থকই আগামী নির্বাচনে বারডেল্লাকে লপেনের বিকল্প হিসেবে দেখতে চান। শুধুমাত্র মারিন লপেনকে অবিচারভাবে দণ্ডিত করা হয়নি, ফরাসি গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে তারা শুধু মারিনকে প্রার্থী হতে বাধা দিতে চায় না, তারা আপনার কণ্ঠস্বর এবং আপনার স্বাধীন নির্বাচনের অধিকার ছিনিয়ে নিতে চায়। ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর আর প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নেই লপেনের। বিশেষজ্ঞদের মতে ফ্রান্সের রাজনীতির ভবিষ্যৎ নির্ভর করছে এই মামলার আপিলের ফলাফলের উপর। তবে এটি স্পষ্ট যে ফ্রান্সের রাজনীতি এখন এক নতুন মোড়ের অপেক্ষায়। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। Thai Aluminium. The better is now the best. আন্তর্জাতিক সময় আরো ধরছে। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পর্বতে উঠল বাংলাদেশের পতাকা। প্রথম বাংলাদেশি হিসেবে নেপালের অন্নপূর্ণা X জয় করলেন বাবর আলী। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের ক্ষমতা কমাতে সংবিধান সংশোধনের প্রস্তাব উত্থাপন করেছেন দেশটির পার্লামেন্টারি স্পিকার। এক সংবাদ সম্মেলনে ন্যাশনাল অ্যাসেম্বলি স্পিকার ওন শিক বলেছেন, দ্রুত সংবিধান সংশোধনের পথে এগিয়ে যেতে হবে। নতুন প্রেসিডেন্ট নির্বাচন ও সংবিধান সংশোধন নিয়ে গণভোট একসঙ্গে করার প্রস্তাবও দিয়েছেন তিনি। দেশটির আইন অনুযায়ী একজন প্রেসিডেন্ট অপসারণের পরবর্তী 2 মাসের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। গেল শুক্রবার দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত ইউনের বিরুদ্ধে পার্লামেন্টের আনা অভিশংসন বহাল রেখে রায় দেন। গ্রীষ্মের আগমনের আগে ভারতের উত্তরাঞ্চলের 20টির বেশি শহরে তাপমাত্রা ছাড়িয়েছে 42 ডিগ্রি সেলসিয়াস। রাজধানী দিল্লিতে আরও অন্তত 3 দিন এই উচ্চ তাপমাত্রা বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, দিল্লির পাশাপাশি এই দাবদাহ ছড়িয়ে পড়বে রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট সহ বেশ কয়েকটি রাজ্যে। আবহাওয়া দফতর জানায়, দিল্লিতে বাতাসের গতিবেগ কমে যাওয়া এই গরম বাড়ার অন্যতম একটি কারণ। এছাড়াও এপ্রিল, মে ও জুনে উত্তরপ্রদেশে তাপমাত্রা চরমে উঠতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে তারা। জার্মানির রাইন নদীতে পানির স্তর নেমে যাওয়ায় ব্যাহত হচ্ছে নৌপরিবহন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি, শিল্প আর পরিবহন খাতের উপর বাড়ছে চাপ। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে শুধু পরিবহন নয়, অর্থনীতির উপর পড়বে দীর্ঘমেয়াদী প্রভাব। রাইন শুধু নদীপথ নয়, জার্মান শিল্পের রক্তনালী। এই নদীপথে পরিবাহিত হয় খাদ্যশস্য, খনিজ, কয়লা আর জ্বালানি পণ্য। সেই রাইন নদী আজ চরম সংকটে। টানা খরার প্রভাবে নদীর পানির স্তর নেমে গেছে বিপজ্জনক পর্যায়ে। ফলে নদীপথে পুরোপুরি মাল বোঝাই জাহাজ চলাচল করতে পারছে না। এতে বাড়ছে পরিবহন খরচ, ব্যাহত হচ্ছে শিল্পপণ্য পরিবহন। জার্মান আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন, রাইনের পানির স্তর যদি এভাবে নিচে নামতে থাকে তাহলে শিল্প উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়বে। এরই মধ্যে অর্থনীতিতে প্রভাব ফেলতে শুরু করেছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে তবে শিল্প ও পরিবহন ব্যবস্থাকে খাপ খাওয়াতে হবে, না হলে উৎপাদন কেন্দ্রীয় স্থান থেকে সরে যেতে পারে। বর্তমানে বন্দরগুলোতে একাধিক জাহাজে ভাগ করে পণ্য পাঠাতে হচ্ছে। এতে খরচ বেড়ে দাঁড়িয়েছে প্রতি টনে 46 ইউরো, যা আগের চেয়ে প্রায় 35% বেশি।
এদিকে মে মাস থেকে তীব্র খরা দেখা দিতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। জুন জুলাইয়ে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। এতে বনভূমিতে দাবানল এবং কৃষি খাতে ব্যাপক ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছেন তারা। রাইসা জান্নাত, সময় সংবাদ। চীনের চিংমিং উৎসব ঘিরে 4টি ভিন্ন প্রদেশে আয়োজন করা হয়েছে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। হুনান, ঝেজিয়াং, ফুজিয়ান ও গুইজো অঞ্চলে নিজ নিজ ঐতিহ্যকে ঘিরে পালন করা হয়েছে উৎসব। নাচে, গানে, লোকচুরীতিতে আর প্রযুক্তির ছোঁয়ায় উদযাপিত হয়েছে হাজার বছরের পুরানো এই পূর্বপুরুষদের স্মরণ দিবস। হাজার বছরের পুরানো ঐতিহ্য আর পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পালিত হয় চীনের চিংমিং উৎসব। চীনের লোকচেতনা আর সুরের স্পর্শে মুখরিত হয়ে ওঠে প্রদেশগুলো। রঙিন পোশাকে গলায় প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা সুরে মেতে ওঠেন তারা। 2006 সালে এই সঙ্গীতানুষ্ঠান স্থানীয় অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায়। তারপর থেকেই নতুন পরিবেশনা যোগ হয়েছে প্রতি বছরের উৎসবে। যতক্ষণ এই গানের সুর কেউ মনে রাখবে, ততক্ষণ আমাদের সংস্কৃতিও বেঁচে থাকবে। চিংমিং উৎসব উপলক্ষে ঝেজিয়াং প্রদেশের দেচিং কাউন্টিতে অনুষ্ঠিত হয় সিল্ক ওয়ার্ম ফ্লাওয়ার টেম্পল ফেয়ার। এটি একটি পুরানো ঐতিহ্য যেখানে রেশম চাষের জন্য কৃষকরা প্রার্থনা করেন। প্রথমবার এলাম, নিজ শহরের রেশম সংস্কৃতি সরাসরি জানার দারুণ সুযোগ হলো। ফুজিয়ানের হুয়ান কাউন্টিতে ঐতিহ্যবাহী টুলুর চারপাশে চলেছে রঙিন শোভাযাত্রা। সেখানে স্থানীয় হাক্কা জনগণের ইয়েঙ্গের নৃত্য ছিল প্রধান আকর্ষণ। এছাড়া গুইঝৌ প্রদেশের ঝুনই শহরে পর্যটকরা হাতে কলমে ঐতিহ্যবাহী রং করা পোশাক, লণ্ঠন তৈরি এবং হার্বাল পেপার তৈরি শিখছেন। চিংমিং উৎসব শুধু পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানো নয়, এটি একটি সাংস্কৃতিক মিলন মেলা, যেখানে ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে চীনের প্রাচীন ঐতিহ্যকে নতুন রূপে উদযাপন করা হয়। ঐতিহ্যবাহী এই উৎসব প্রতি বছর এপ্রিলের 4 থেকে 6 তারিখের মধ্যে অনুষ্ঠিত হয়। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। জার্মানির বন শহরের রাস্তা যেন পরিণত হয়েছে গোলাপি রঙের এক স্বপ্নলোকে। চেরি ফুলের সুবাসে ভরে গেছে পুরো ওল্ড টাউন এলাকা। রূপকথার মতো দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছেন হাজারো মানুষ। শুধুই ফুল দেখতে নয়, এই সৌন্দর্যকে হৃদয়ে ধারণ করতে এসেছেন অনেকে। জার্মানির পশ্চিমাঞ্চলের বোন শহরের ওল্ড টাউনের আকাশ যেন এখন ফুলে ফুলে ঢাকা। রাস্তার দুই ধারে থাকা প্রায় 300টি চেরি গাছ ফুলে ভরে উঠেছে, আর সেই ফুলের ছায়ায় হাঁটছেন হাজারো দর্শনার্থী। রোববার দিনভর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উষ্ণ আবহাওয়া আরও প্রাণবন্ত করে তুলেছে এই গোলাপি উৎসবকে। সেই সঙ্গে চেরি ফুলের সুবাসে ভরে গেছে পুরো শহর। এখানে প্রতিটি গাছ যেন এক একটি জীবন্ত শিল্পকর্ম, আর প্রতিটি রাস্তা যেন এক একটি ক্যানভাস। জানা গেছে বন শহরে প্রথম চেরি গাছ লাগানো হয় 1986 সালে, আর তখন থেকেই শুরু হয় এই মনোমুগ্ধকর ঐতিহ্যের যাত্রা। এই ফুল দেখার জন্য শুধু জার্মানরাই নয়, পাশের দেশগুলো থেকেও আসেন অনেক পর্যটক। 2 সপ্তাহ ব্যাপী এই ফ্লাওয়ার শো দেখতে প্রতি বছর হাজার হাজার মানুষ ভিড় করেন এই শহরে। এই সৌন্দর্য কেবল চোখে নয়, গেঁথে যায় হৃদয়ে। চেরি ব্লসমের এই রূপ যেন আমাদের মনে করিয়ে দেয়, সৌন্দর্য ক্ষণস্থায়ী হলেও তার স্মৃতি চিরকালীন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। প্রথমবারের মতো পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পর্বত নেপালের অন্নপূর্ণা 1-এর শীর্ষে উড়ল বাংলাদেশের পতাকা। সোমবার সকালে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয়ী বাবর আলী এই পর্বতশৃঙ্গে পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানের ব্যবস্থাপক ফরহান জামা। বিশ্বের পর্বতারোহীদের মধ্যে সাইলেন্ট কিলার নামে পরিচিত অন্নপূর্ণা 1, প্রকৃতির আশীর্বাদই যেখানে টিকে থাকার একমাত্র সম্বল। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে যেখানে মৃত্যুর হার মাত্র 3.2%, সেখানে অন্নপূর্ণার প্রতিকূল পরিবেশে পর্বতারোহীদের মৃত্যুর হার 27%। সোমবার সকালে প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণার শীর্ষে পৌঁছান নেশায় পাহাড়ি ও পেশায় চিকিৎসক বাবর আলী, যেখানে তার গাইড হিসেবে ছিলেন পূর্বা অ্যাঙ্গেল শেরপা। এই অভিযানের আয়োজকরা জানান তিনি সোমবারই ক্যাম্প 2-এ নেমে আসার চেষ্টা করবেন। সেখান থেকে 8 এপ্রিল নামতে পারেন বেস ক্যাম্পে। এর আগে গত বছর প্রথম বাংলাদেশি হিসেবে একই অভিযানে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এবং উচ্চতার দিকে চতুর্থ অবস্থানে থাকা লোৎসে পর্বত জয় করেন তিনি। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
গাজায় নেতানিয়াহু বাহিনীর বর্বরতায় সাংবাদিক সহ নিহত 13, ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বজুড়ে স্ট্রাইক ফর গাজা, দেশেও বিক্ষোভ মিছিল সমাবেশ। এবং ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারের ত্রাণ কার্যক্রম ব্যাহত হওয়ায় মানবিক সংকট প্রকট, সাহায্যের হাত বাড়িয়েছে চীন, মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩,৫০০। এই ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন সময়ের।